আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের জন্য কোম্পানি আইন যে বইটি আছে এই বইটির সাজেশন এবং এই বইটির যে বড় প্রশ্নগুলো আছে মানে খ বিভাগ এবং গ বিভাগ এই প্রশ্নগুলো নিয়ে আজকের ক্লাসটি আলোচনা করা হবে। তো আজকের প্রশ্নটা আলোচনা করা হবে হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ার কোম্পানির মধ্যে পার্থক্য দেখাও এই নিয়ে। এটা 2019 সালে 3 নম্বর প্রশ্নে এসেছে। এটা অধ্যায় 1 থেকে তোলা হয়েছে। তো আপনাদের কোম্পানি আইন বইটি যাদের আছে তাদের সকলের জন্য প্রাইভেট কোর্স তৈরি করা হয়েছে। খুবই অল্প মূল্যে আপনাদের এই প্রাইভেট কোর্সটি প্রোভাইড করা হচ্ছে। আপনারা যদি কেউ চান তাহলে আমাদের প্রাইভেট কোর্সে অংশগ্রহণ করে প্রশ্ন, সাজেশন, উত্তর, ভিডিও লেসন, লাইভ ক্লাস সব কিছুই পাবেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা নর্মালি বিজনেস কমিউনিকেশনে শিখেছিলাম। তো থিওরি তো শুধু বিজনেস কমিউনিকেশন করেছি, তাছাড়া অন্য কোনো সাবজেক্ট করেনি। সো বিজনেস কমিউনিকেশনে শিখেছিলাম যে কোনো প্রশ্নের অ্যান্সার কাঠামো আমরা কীভাবে প্যাটার্ন অনুযায়ী লিখব। তো সেটা আজকে বাংলা ভার্সনে করে দিচ্ছি। আশা করা যায় আপনাদের জন্য খুবই সহজ হবে। তো পরীক্ষার খাতায় উত্তর লেখার জন্য এইভাবে লিখতে পারেন। 1 নং প্রশ্নের উত্তর লিখে নিচে 2টা আন্ডারলাইন করে দেবেন। তো যে কোনো প্রশ্নের উত্তর লেখার শুরু করার পূর্বে অবশ্যই সূচনা বা ভূমিকা দিয়ে শুরু করবেন। তো আমি প্রথমে সূচনা দিয়ে শুরু করতেছি। সো প্রশ্ন আমাদের কি বলছে, হোল্ডিং কোম্পানি ও সাবসিডিয়ার কোম্পানির মধ্যে পার্থক্য দেখাও। মানে দুইটার মধ্যে যে ডিফারেন্স, এই ডিফারেন্স দুইটা দেখাইতে হবে। তো আমরা এটা যে কোনোভাবে শুরু করতে পারি। বইয়ে আমাদের সরাসরি ডিফারেন্স দিয়ে দিছে, এখানে তেমন কিছুই বলেনি। তো আমরা কিছু ইনফরমেশন দিয়ে সূচনাতে তারপরে আমরা ডিফারেন্সটা দিব। তো প্রথমে আমরা যেহেতু এখানে প্রশ্নের মধ্যে হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ার কোম্পানির কথা উল্লেখ আছে, এদের মধ্যে পার্থক্য দেখানোর আগে হোল্ডিং কোম্পানি কাকে বলে আর সাবসিডিয়ার কোম্পানি কাকে বলে এই মানে সংজ্ঞা দুইটা আমরা লেখার চেষ্টা করি। তাহলে সংজ্ঞাগুলো লিখি। তো হোল্ডিং কোম্পানির সংজ্ঞা হচ্ছে, যে কোম্পানির শেয়ার বা ভোটদান ক্ষমতা 50%-এর বেশি তাকে হোল্ডিং কোম্পানি বলে। মানে বর্তমান সময়ে যে বড় বড় কোম্পানিগুলো আছে সেগুলোর কোনো মালিকানাধীন যদি আরেকটা কোম্পানির আওতায় 50%-এর বেশি শেয়ার থাকে অথবা সেই কোম্পানিতে যদি ভোটদান সিস্টেম চালু থাকে, সেখানে যদি 50%-এর বেশি মানুষ যে পক্ষে ভোট দেবে সেই পক্ষের কোম্পানিটাকে মূলত হোল্ডিং কোম্পানি বলে। মানে অধিকাংশ সংখ্যাগুরু কোম্পানিকে, বড় কোম্পানিটাকে সংক্ষেপে কি বলে, হোল্ডিং কোম্পানি বলে। আর অন্যদিকে যে কোম্পানির শেয়ার বা ভোটদান ক্ষমতা 50%-এর থেকে কম তাকে সাবসিডিয়ার কোম্পানি বলে। মানে আগেরটার অপোজিট। তো এটা 50%-এর বেশি, 50%-এর কম। আসলে ঘটনাগুলো কিভাবে ঘটে সেটা আমি আপনাদের এখন একটু দেখানোর চেষ্টা করতেছি যে আসলে ঘটনাটা কেমনে ঘটে। মনে করেন একটা কোম্পানির বর্তমান টার্নওভার চলছে, তো 100 কোটি টাকা দরকার সাপোজ, কিন্তু তাদের কাছে ফাইন্যান্স 100 কোটি টাকা নেই বা কোনো কারণে তাদের আরও মূলধন প্রয়োজন। সেই মূলধনটা তারা জোগাড় করতে পারছে না। যদি না তারা সেই মূলধনটা জোগাড় করতে পারে তাহলে কোম্পানির বড় ধরনের কোনো ক্ষতি হতে পারে, যেমন কোম্পানি লস খাইতে পারে বা মানে মালিকরা দেউলিয়া হয়ে যেতে পারে, ইত্যাদি বিভিন্ন সমস্যার সৃষ্টি হইতে পারে। তখন তারা কি করে, এই কোম্পানির যে বাকি মূলধনটা প্রয়োজন, মনে করেন 100-র মধ্যে ওদের কাছে 45% মূলধন ইতোমধ্যে আছে বা 45 কোটি টাকা সাপোজ আছে, বাকি ওদের আরও 55 কোটি টাকা দরকার। এই যে 55 কোটি টাকা তারা কি করে, অন্যান্য কোম্পানিদের বলে যে আপনারা আমাদের 55 কোটি টাকা ফাইন্যান্স করেন, আপনারা আমাদের মূল প্রফিট থেকে 55% বা আলোচনা সাপেক্ষে একটা প্রফিট আপনাদেরকেও দেওয়া হবে। তো এমন না যে তাদের কাছে সবসময় 45% থাকবে, তাদের কাছে কখনো 80% থাকে, 80% মূলধন থাকে। তো বাকি 20% তারা কি করে, অন্য কোম্পানি থেকে হায়ার করে। তো যদি মূল কোম্পানি তাদের অর্ধেকের বেশি শেয়ার অন্য কোম্পানিকে দিয়ে দেয়, তাহলে এই যে 55% যে কিনে নিল এ হয়ে গেল হোল্ডিং কোম্পানি, আর এই যে 45% ফাইন্যান্স করলো পুরনো অরিজিনাল কোম্পানিটা, এ হয়ে গেল কি, সাবসিডিয়ার কোম্পানি। এখন যদি অরিজিনাল কোম্পানিতে 80% মূলধন থেকে যায়, যদি সে 20% মানে সংগ্রহ করে অন্য কোম্পানি থেকে, সেক্ষেত্রে এ নিজেই কি হোল্ডিং কোম্পানি থেকে যাবে, আর যে হায়ার করলো এটাকে সাবসিডিয়ার কোম্পানি হবে। এখন কখনো এমন ঘটতে পারে, মনে করেন 100 কোটি টাকা ফাইন্যান্স দরকার, 100 কোটি টাকা মূলধন ক্যাপিটাল দরকার। একবার এই 100 কোটি টাকা বাইরে থেকে ওরা নিয়ে নিছে, তাহলে হোল্ডিংকে এই মূল কোম্পানিটা
এর কাছে কি 70% মূলধন থাকে, এ কী করছে আরেকবার 30% নিছে, একবার 30% নিছে, আরেকবার 30% নিছে, মানে দুইটা ভিন্ন ভিন্ন সময়ে। মনে করেন 2020 সালে কী করছে 30% নিছে, 2022 সালে আবার 30% নিয়েছে। তো 30 টোটাল যোগ করলে কত হবে 60% না? তাহলে এদের ফাইন্যান্সটা বেশি হয়ে যাচ্ছে, তখন এরা হয়ে যাবে হোল্ডিং কোম্পানি আর এটা হয়ে যাবে কি সাবসিডিয়ার কোম্পানি। তো আশা করা যায় হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ার কোম্পানি সম্পর্কে আপনাদের পূর্ণাঙ্গ ধারণা দিতে পেরেছি। চলুন আমরা প্রশ্নের সমাধানটাতে আগাই। তো এখন আমরা নর্মালি যেই সাধারণভাবে আমরা যেমন করে উত্তর লিখি সেরকমটাই লিখে দিচ্ছি। তো হোল্ডিং কোম্পানি ও সাবসিডিয়ার কোম্পানির মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে, নিচে কিছু পার্থক্য আলোচনা করা হলো। হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ার কোম্পানির মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে নিচে কি করব সেগুলো আলোচনা করব। তো আমরা নর্মালি আলোচনা করে দিতে পারি, আর আপনারা যদি চান তাহলে কি একটা ছক টেনে দিতে পারেন। তো হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ার কোম্পানির মধ্যে টোটাল 5টা কি আছে পার্থক্য আছে, মূল পার্থক্য। এছাড়াও কিন্তু আরও অন্যান্য পার্থক্য আছে। তো এই 5টা পার্থক্য আমি একটা টেবিলে লিখছি, আপনারাও এভাবেই টেবিলে লিখতে পারেন। আপনার টেবিলের রোগুলো একটু বড় বড় হবে যেহেতু আপনি লিখবেন। আমি মাঝখানে আলোচনা করব, এই জন্য এটা ফাঁকা রেখে দিছি। এখানে কিছু না কিছু লিখতে হবে, ঠিক আছে, এরকম করে রাখা যাবে না। তো এত কিছু লাইন লম্বা হয়ে যাবে, তো আমি তো সেভাবে লিখতে পারছি না, তাই আর কি এটা ফাঁকা রেখে দিয়েছি। তবে মূল যে বিষয়গুলো এটা লিখছি। পার্থক্যের বিষয় হোল্ডিং কোম্পানি, সাবসিডিয়ার কোম্পানি। এখন 1 নম্বরের যে প্রধান পার্থক্যটা সেটা হচ্ছে নির্ভরশীলতা। মানে মোটামুটি হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ার কোম্পানির উপর নির্ভরশীল নয়, কিন্তু সাবসিডিয়ার কোম্পানি হোল্ডিং কোম্পানির উপর অধিকাংশই নির্ভরশীল, বেশিরভাগ, সম্পূর্ণ না বেশিরভাগ ক্ষেত্রে নির্ভরশীল। তো এইখানে লিখবেন আপনারা হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ার কোম্পানির উপর নির্ভরশীল নয়, এইখানে লিখবেন সাবসিডিয়ার কোম্পানি হোল্ডিং কোম্পানির উপর অধিকাংশ পরিমাণে নির্ভরশীল। তারপরে 2 নম্বরে পরামর্শ গ্রহণ। পরামর্শ গ্রহণের বেলায় আপনারা হোল্ডিং কোম্পানিতে লিখতে পারেন যে হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ার কোম্পানির কোনো পরামর্শ গ্রহণ করা প্রয়োজন হয় না। নিতে পারে পরামর্শ, এমন না যে নিতে পারবে না, নিতে পারবে, তবে পরামর্শ প্রয়োজন নাই। এরা চাইলে নিজেরা সব কিছুই ঠিক করতে পারবে। কিন্তু সাবসিডিয়ার কোম্পানির ক্ষেত্রে যদি কোনো ডিসিশন নেওয়া প্রয়োজন হয়, অবশ্যই হোল্ডিং কোম্পানির কাছ থেকে কি পারমিশন এবং পরামর্শ নিতে হবে। হোল্ডিং কোম্পানি ছাড়া সাবসিডিয়ার কোম্পানি নিজে থেকেই কোনো পরামর্শ প্রদান বা গ্রহণ বা কোনো কিছু চেঞ্জ করতে পারবে না। 3 নম্বরে নিয়ন্ত্রণ, যেটা বললাম এটা সব জায়গায় যে বর্তমানে বাজারে, মানে সবসময় বর্তমানে বাজারে হোল্ডিং কোম্পানি নিয়ন্ত্রক হিসেবে কাজ করে, কিন্তু সাবসিডিয়ার কোম্পানি হোল্ডিং কোম্পানিকে মানে সাহায্য করে বাজার নিয়ন্ত্রণে। সাবসিডিয়ার কোম্পানি সরাসরি বাজার নিয়ন্ত্রণ করতে পারে না। 4 নম্বরে প্রভাব বিস্তার, যেহেতু হোল্ডিং কোম্পানির শেয়ার বেশি, তো এখানে এদের প্রভাবটা একটু বেশি থাকবে। তাহলে হোল্ডিং কোম্পানির শেয়ার অন্যান্য কোম্পানি থেকে বেশি, সাবসিডিয়ার কোম্পানির প্রভাব হোল্ডিং কোম্পানির থেকে কম, 0 না, কম। তারপরে বৈধ সত্তা। তো মোটামুটি হোল্ডিং কোম্পানির অধীনস্থ কোম্পানিগুলো স্বতন্ত্র বৈধ সত্তা কিন্তু নষ্ট হয় না, কিন্তু সাবসিডিয়ারি কোম্পানিগুলোর বৈধ সত্তা কিছুটা কমে যায়। মানে বৈধ ঠিক আছে কিন্তু কমে যায়, মানে পুরোপুরি বিলুপ্ত হয় না কিন্তু কমে যায়, ঠিক আছে। তো টোটালি এইভাবে আমরা অ্যান্সার করার চেষ্টা করব। এরপরে লাস্টে উপসংহারে আসব। তো উপসংহার থেকে আমরা কি লিখব, হয় ডিসিশন লিখব, নাহলে উপরের আলোচিত বিষয়গুলো থেকে সারমর্ম লিখে দেব, নাহলে নিজের ওপিনিয়ন জানাই দেব, ঠিক আছে। তো আমরা এখানে লিখতে পারি উপরের আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে হোল্ডিং কোম্পানি তুলনামূলকভাবে সাবসিডিয়ার কোম্পানির থেকে বেশি ক্ষমতাশালী, এবং হোল্ডিং কোম্পানি যে সুযোগ সুবিধাগুলো ভোগ করে সাবসিডিয়ারি কোম্পানি তার সকল সুযোগ সুবিধা ভোগ করার সুযোগ পায় না। তো এইভাবেই এই প্রশ্নের অ্যান্সার করতে হয়। আমরা পরবর্তীতে 2 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেই আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।